গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 চ্যানেল। তো আজকে তোমাদের 6 তারিখে যে হিস্ট্রির ওপর থেকে ক্লাস থাকছে সেটা হলো 20 নম্বর ক্লাস, এবং 20 নম্বর ক্লাসে যে টপিকটা থাকছে সেটা হলো মৌর্য বংশ অর্থাৎ মৌরিয়ান ডাইনেস্টি। তো মৌর্য বংশের ওপর থেকে আজকে 3 নম্বর ক্লাস থাকছে, এবং আজকের ক্লাসে টোটাল মৌর্য বংশ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর আগের দিনের ক্লাসে আমরা দেখেছিলাম লাস্টে কি কালের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অর্থাৎ মৌর্যকালের শাসন ব্যবস্থা। তো সেটা নিয়েই আমরা ডিসকাস করব। সেখানে আমরা একটুখানি মানে অল্প আমরা ডিসকাস করে ছেড়ে দিয়েছিলাম যে মৌর্যকালীন শাসন ব্যবস্থার প্রমুখ কে হন, সম্রাট, তো এইটুকু বলেই আমরা ছেড়ে দিয়েছিলাম। তো সেটার উপরে আজকে ডিসকাস করবো, এবং বাকি যে টপিকগুলো আছে সেগুলো আমরা আজকের ক্লাসে কমপ্লিট করব। আর আগের ক্লাস না দেখে থাকলে উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো হেডিং করো মৌর্যকালীন শাসন ব্যবস্থা। মৌর্যকালীন শাসন ব্যবস্থা। আগের দিনের ক্লাসে সম্ভবত বলেছিলাম মানে শাসন ব্যবস্থার প্রমুখ কে থাকেন এবং তার আন্ডার কে থাকেন এবং তার আন্ডার কে থাকেন, এটা সম্ভবত আগের দিনের ক্লাসে গতকাল আমি বলেছিলাম। ইংলিশে বললে কি বলবে? মৌর্যকালীন অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম অফ মৌরিয়া, অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম। তো মৌর্যকালীন শাসন ব্যবস্থার প্রমুখ কে ছিলেন, সর্বোপরি কে ছিলেন? সর্বোপরি ছিলেন কিন্তু সম্রাট। সর্বোপরি কে ছিলেন? সর্বোপরি ছিলেন সম্রাট। সম্রাট। তো সম্রাট যেহেতু সর্বোপরি ছিলেন, এখানে লিখে রাখো শাসনের ইনি প্রমুখ ছিলেন, শাসনের হেড ছিলেন বলতে পারো, বা প্রমুখ ছিলেন। তো যেহেতু সম্রাট শাসনের প্রমুখ ছিলেন, তো ইনি কি কি কাজ করতে পারতেন? ইনি কানুন বানাতে পারতেন, কানুন কানুন নির্মাণ করতে পারতেন, কানুন নির্মাণ। এছাড়া ইনি একদম প্রধান থাকার জন্য ইনি ছিলেন কি সেনার প্রধান। যেমন ভারতের এখন বর্তমানে রাষ্ট্রপতি হলেন সেনা প্রধান, তেমনি তখনকার টাইমে সম্রাটই ছিলেন কি সেনার প্রমুখ ছিলেন, সেনার প্রধান ছিলেন। এছাড়া তখনকার দিনে এই সম্রাটই ছিলেন কি? সম্রাটই ছিলেন সর্বোচ্চ বিচারক, সর্বোচ্চ বিচারক। এখন যদিও এই সমস্ত জিনিসগুলো আলাদা, সর্বোচ্চ ভারতের সর্বোচ্চ বিচারক আলাদা, সেনাপ্রধান আলাদা, কানুন নির্মাতা আলাদা, কিন্তু তখন একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন সম্রাট, যিনি ছিলেন সমাজের একদম শাসনের প্রমুখ। তিনি এই কাজগুলো করতেন, অর্থাৎ তিনি কানুন নির্মাণ করতে পারতেন, তিনি সেনারও প্রমুখ ছিলেন, এবং তিনি ছিলেন সর্বোচ্চ বিচারক। অর্থাৎ কারোর ফাঁসি হবে কি কারোর উমার কায়েদ হবে, তো সে সমস্ত ব্যাপারে রায় দিতেন কে? রায় দিতেন সম্রাট। সম্রাটের নিচে কে ছিল? সম্রাটের নিচে ছিল, আগের দিনের ক্লাসে সম্ভবত বলেছি, তাকে বলা হয় কি? তাকে বলা হয় মন্ত্রিন। কি? মন্ত্রিন। সম্রাটের নিচে যারা ছিল তাদের বলা হতো কি? তাদের বলা হতো মন্ত্রিন। মন্ত্রিন। এই মন্ত্রিন কিন্তু 4টে পোস্টে ভাগ ছিল। 4টে পোস্টের নামও সম্ভবত আমি গতকাল বলেছিলাম। 4টে পোস্টে এরা ডিভাইডেড ছিল, 4টে ভাগে, এবং এদের এই 4টে পোস্টের প্রত্যেকেই কত করে বেতন পেত? এরা বেতন পেত 48,000 পন। 48,000 পন করে বেতন পেত। আচ্ছা, 48,000 টাকা ভেবো না, কারণ তখনকার দিনে যে আর্থিক ব্যবস্থা ছিল, আর্থিক ব্যবস্থায় অর্থাৎ তখন যে শিক্ষা বা মুদ্রা চলতো তার মধ্যে এক প্রকার শিক্ষা ছিল কি? এক প্রকার শিক্ষা ছিল পণ। তো এই 48,000 পণ তারা কিন্তু বেতন হিসাবে পেত। এই যে 4টে পোস্ট, 4টে পোস্ট কি কি ছিল? 4টে পোস্ট। তো 4টে পোস্টের সব থেকে উপরে কে ছিল? সব থেকে উপরে যিনি ছিলেন তিনি হলেন রাজার ছেলে। রাজার ছেলেকে কি বলা হয়? যুবরাজ। রাজার ছেলেকে যুবরাজ। যুবরাজ বলতে ভেবো না এখনকার যে যুবরাজ নামে পরিচিত, তাকে ভেবে বসো না। এটা মৌর্যকালীন শাসন ব্যবস্থার কথা বলছি। তো যুবরাজ বলতে ফার্স্ট পজিশনে ছিল কে? যুবরাজ। সেকেন্ড পোস্টে কে ছিল?
সেকেন্ড পোস্ট 2 নম্বর পোস্টে, তো 2 নম্বর পোস্টে ছিল প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তৃতীয় 3 নম্বর পোস্টে ছিল কে? পুরোহিত। 3 নম্বর পোস্টে ছিল যিনি পুজো পাঠ করতেন, সেই পণ্ডিত বা পুরোহিত। এবং সর্বোপরি লাস্ট পোস্ট 4 নম্বর পোস্টে ছিল কে? সেনাপতি। 4 নম্বর পোস্টে কে ছিল? 4 নম্বর পোস্টে ছিল সেনাপতি। তো এই মন্ত্রীদের মধ্যে 4টে পোস্ট কি কি? 4টে পোস্ট হলো যুবরাজ, প্রধানমন্ত্রী, পুরোহিত এবং সেনাপতি। এই যুবরাজকে এক্ষুনি বললাম, যুবরাজ ইনি হলেন রাজার বেটা, অর্থাৎ রাজার ছেলে। ইনি হলেন যুবরাজকে, ইনি হলেন রাজার ছেলে, ইনি হলেন, লিখে রাখতে পারো, ইনি হলেন রাজার ছেলে, ইনি হলেন রাজার ছেলে, যুবরাজ। আর বাকি যে 3টে পদ, অর্থাৎ এই প্রধানমন্ত্রী, পুরোহিত এবং সেনাপতি, এদেরকে নির্বাচন করা হতো, এদেরকে নির্বাচন করা হতো, এদেরকে কি করা হতো? এদেরকে নির্বাচন করা হতো। এবং এই 3টে পদে নিযুক্ত হওয়ার সময় এদের বায়োডাটা, এদের কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সে সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশন করা হতো। তো লিখে রাখতে পারো, এই 3টি পদে, এই 3টি পদে নিযুক্ত হওয়ার আগে, এই 3টি পদে নিযুক্ত হওয়ার, এই 3টে পদে নিযুক্ত হওয়ার আগে ভেরিফিকেশন করা হতো, ভেরিফিকেশন করা হতো। কোন কোন পদে? পুরোহিত, প্রধানমন্ত্রী এবং সেনাপতি পদে। এর আন্ডারে, মন্ত্রীদের আন্ডারে কারা 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 ছিল? মন্ত্রীর আন্ডারে পরবর্তী পদ কে ছিল? 3 নম্বর দিয়ে লেখো, মন্ত্রীদের আন্ডারে ছিল কি? মন্ত্রী পরিষদ। কে ছিল? মন্ত্রী পরিষদ। এবং নাম থেকেই বুঝতে পারছো যে এই মন্ত্রী পরিষদ মানে এর মধ্যে একের অধিক ব্যক্তি আছে। মন্ত্রী পরিষদ, যেমন লোকসভাতে দেখতে পাও তোমরা মন্ত্রী পরিষদ সেখানে থাকে। তো এই যে মন্ত্রী পরিষদ ছিল, এই মন্ত্রী পরিষদের বেতন কত ছিল? এদের বেতন ছিল 12,000 পন। 12,000 পন, 12,000 পন এদের কি ছিল? এদের স্যালারি ছিল, এদের বেতন ছিল। এবং এই মন্ত্রী পরিষদের মধ্যে, এই মন্ত্রী পরিষদ কি? এটা কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার বলতে তখনকার দিনে সম্রাট। তো কেন্দ্রীয় প্রশাসনকে চালানোর জন্য এই মন্ত্রী পরিষদকে ব্যবহার করা হতো। তো অর্থশাস্ত্র থেকে জানা গিয়েছে, কৌটিল্যের অর্থশাস্ত্র কি জানা গিয়েছে? অর্থশাস্ত্র থেকে জানা গিয়েছে কেন্দ্রীয় প্রশাসনকে, সেন্ট্রালের যে প্রশাসন সেটাকে চালানোর জন্য, যেমন এখন বর্তমানে কেন্দ্রীয় প্রশাসনকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে চালানোর জন্য কেন্দ্রে মন্ত্রী থাকে, তেমনি তখনকার টাইমেও কেন্দ্রীয় প্রশাসনকে চালানোর জন্য এই মন্ত্রী পরিষদকে 18টা ভাগে ভাগ করা হয়েছিল। 18টি ভাগ, 18টি বিভাগে একে কিন্তু ভাগ করা হয়েছিল। এবং এই প্রত্যেকটা বিভাগের যে হেড ছিল, যেমন এখন বলতে পারো সড়ক মন্ত্রী, কৃষি মন্ত্রী আলাদা, সড়ক মন্ত্রী আলাদা, পর্যটন মন্ত্রী আলাদা, বিদেশ মন্ত্রী, তারপরে হোম মিনিস্টার আলাদা, এরকম যে বিভিন্ন বিভাগ, তো তখনকার দিনেও এরকম 18খানা বিভাগ ছিল। এবং 18টা বিভাগের যারা হেড ছিল, যারা অধ্যক্ষ ছিল, তাদেরকে বলা হতো কি? তাদেরকে বলা হতো তীর্থ। তাদেরকে বলা হতো কি? তীর্থ বলা হতো, তীর্থ বলা হতো। তো এই 18টা তীর্থ কি কি এবং তাদের কাজ কি ছিল সেগুলো নিয়ে আমরা এবার ডিসকাস করব। তো নেক্সট পেজে এখানে হেডিং করো যে মৌর্যকালীন প্রমুখ তীর্থ। হেডিং করো মৌর্যকালীন
প্রমুখ তীর্থ। এই যে 18টা তীর্থ, এই 18টা তীর্থের ব্যাপারে ডিসকাস করব। তো ফার্স্ট লেখো প্রধানমন্ত্রী। ফার্স্ট লেখো প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী। সেকেন্ড লেখো পুরোহিত। পুরোহিত। প্রধানমন্ত্রী ছিল, এই বাকি যে পদগুলো লিখবো সেগুলোর ওপরে তিনি কিন্তু নজরদারি রাখতেন। সেকেন্ড লেখো পুরোহিত। পুরোহিতের কাজ কি ছিল? পুরোহিতের কাজ ছিল রাজার বুদ্ধি দেওয়া, অর্থাৎ বলতে পারো রাজার মুখ্য সলাকার ছিল। রাজার বা সম্রাটের মুখ্য সলাকার, সলা পরামর্শ দিত, মুখ্য সলাকার ছিল। মুখ্য সলাকার অর্থাৎ মুখ্য বুদ্ধি, সলাকার মানে কি বিভিন্ন বুদ্ধি দিত। যেমন এখনকার সাথে রিলেট করতে পারো অজিত ডোভাল, অজিত ডোভালের সাথে রিলেট করতে পারো। 3 নম্বর লেখো সমাহর্তা। সমাহর্তা। সমাহর্তার কাজ কি ছিল? সমাহর্তা কি করতো? সমাহর্তা ছিল এখনকার দিনে নির্মলা সীতারামন, অর্থাৎ অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। ইনি কি করতেন? ইনি রাজস্ব বিভাগের আধিকারিক ছিলেন। ইনি হলেন রাজস্ব বিভাগের আধিকারিক। ইনি হলেন রাজস্ব বিভাগের আধিকারিক। রাজস্ব বিভাগের আধিকারিক ছিলেন কে? সমাহর্তা। 4 নম্বর লেখো সন্নিধাতা। সন্নিধাতা। সন্নিধাতা কে ছিলেন? সন্নিধাতা ছিলেন কোষাধ্যক্ষ। সন্নিধাতা কে ছিলেন? সন্নিধাতা ছিলেন কোষাধ্যক্ষ। কোষাধ্যক্ষ অর্থাৎ রাজকীয় যে কোষ ছিল সেই রাজকীয় কোষের প্রমুখ, যাকে তোমরা এখন পলিটিক্সের সাথে রিলেট করতে পারো কনসোলিডেটেড ফান্ড যেটা বলা হয়। ইনি ছিলেন কে? ইনি ছিলেন রাজকীয় কোষের প্রমুখ। রাজকীয় কোষের প্রমুখ হেড ছিলেন কে? সন্নিধাতা। নেক্সট 5 নম্বর দিয়ে লেখো সেনাপতি। সেনাপতি। সেনাপতির কাজ কি ছিল? সেনাপতির কাজ যুদ্ধ বিভাগের, ইনি ছিলেন প্রমুখ আধিকারিক। যুদ্ধ বিভাগের প্রমুখ আধিকারিক, যেমন এখনকার ধরতে পারো আর্মি, নেভি, এয়ারফোর্সে যারা প্রমুখ আছেন। যুদ্ধ বিভাগের প্রধান আধিকারিক। যুদ্ধ বিভাগের প্রমুখ আধিকারিক ছিলেন কে? সেনাপতি। নেক্সট লেখো যুবরাজ। যুবরাজ বলতে ওই রাজার ছেলে, সম্রাটের ছেলে যুবরাজ। যুবরাজ কে ছিলেন? যুবরাজ ছিলেন যদি সম্রাট কোনো কারণে টপকে যেত, মানে মারা যেত, তো তার পরবর্তী উত্তরাধিকারী কে হবে? এই যুবরাজ হবে, মানে যুবরাজ হয়ে যাবে রাজা। তো লিখে রাখো ইনি কে? ইনি হলেন রাজার উত্তরাধিকারী। রাজার উত্তরাধিকারী ছিলেন কে? রাজার উত্তরাধিকারী ছিলেন এই যুবরাজ। রাজার উত্তরাধিকারী ছিলেন কে? এই যুবরাজ। নেক্সট 7 নম্বর লেখো প্রদেষ্টা। প্রদেষ্টা। প্রদেষ্টা ছিলেন ফৌজদারি আদালত। আচ্ছা, প্রদেষ্টার সাথে আরেকটা লিখে রাখো প্রদেষ্টা, এবং 8 নম্বর দিয়ে লেখো ব্যবহারিক। এই দুটো প্রায় একই জিনিস কিন্তু সামান্য একটু আলাদা। ব্যবহারিক।
ব্যবহারিক ব্যবহারিক। উপদেষ্টা কে ছিলেন? উপদেষ্টা ছিলেন ফৌজদারি আদালতের বিচারক। ফৌজদারি আদালতের বিচারক ছিলেন কে? উপদেষ্টা। আর ব্যবহারিক কে ছিলেন? ব্যবহারিক ছিলেন দিওয়ানি কোর্টের বিচারক। দিওয়ানি, এই দুটো কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, দিওয়ানি আদালতের বিচারক। এই দুটোই কি? দুটোই কিন্তু কোর্টের সাথে রিলেটেড, দুটোই আদালতের সাথে রিলেটেড। উপদেষ্টা কি? ফৌজদারি আদালত। ফৌজদারি আদালত বলতে কি? ফৌজদারি দিওয়ানি আশা করি তোমরা সবাই জানো। ফৌজদারির অর্থ কি? মানে তুমি যদি কারোর পেটে চাকু ঢুকিয়ে দাও, বা কারোর মার্ডার করে দাও, কোথাও ডাকাতি করতে গিয়ে মার্ডার করে দাও, কাউকে খুন করে দাও, তো সেই কেস উঠবে কোথায়? সেই কেস উঠবে, কাউকে যদি মারধর করো সেই কেস উঠবে ফৌজদারি আদালতে। আর তোমার কাকার সাথে বা তোমার জ্যাঠার সাথে বা তোমার ফ্যামিলির কোনো মেম্বারের সাথে বা তোমার কোনো প্রতিবেশীর সাথে কোনো জমি সংক্রান্ত যদি ঝামেলা থাকে, সেই কেস উঠবে কোথায়? সেই কেস উঠবে দিওয়ানি আদালতে। অর্থাৎ দিওয়ানি আদালত কি? জমি সংক্রান্ত বিষয়ে তারা ডিল করে। আর ফৌজদারি আদালত মানে কাউকে মার্ডার করে দিলে, কারোর পেটে চাকু ঢুকিয়ে দিলে ডিল করে কে? ডিল করে ফৌজদারি আদালত। তো সেই ফৌজদারি আদালতের যিনি তীর্থ ছিলেন তাকে বলা হতো কি? উপদেষ্টা। ব্যবহারিক এর অর্থ কি? দিওয়ানি আদালতের বিচারক ছিলেন। নেক্সট 9 নম্বর দিয়ে লেখো। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা আরআরবি এনটিপিসি 2024 ব্রিলিয়ান্ট মেন্স স্পেশাল হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচ, যেটা সমস্ত এক্সামের জন্যই ইম্পর্টেন্ট। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এর মেন্সের ক্লাস কিছুদিনের মধ্যেই আমরা শুরু করব। এর পাশাপাশি পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস কিন্তু রেগুলার বেসিসে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস না দেখতে পারলে থেকে যায় ক্লাসটা রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে ক্লাসটা তোমাদের সময় মতো কিন্তু দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবেন না, এটা তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা যে এক্সামের নাম দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কী করতে হবে? নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের সামনে ডিসপ্লে হচ্ছে, এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। শুধুমাত্র মেসেজ করে ইনফর্ম করলে, বা তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই তোমরা আমাদের মেসেজ করে ইনফর্ম করবে, সেখান থেকে তোমাদের রিপ্লাই প্রোভাইড করা হবে। আর ব্যাচে অ্যাড হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে তোমরা ক্লাস রুটিন, ক্লাসের লিঙ্ক, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশান সেখান থেকেই পাবে। এছাড়া আরও আরেকটা ইনফরমেশান দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে তোমরা সমস্ত জিকে জিএসের ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস সবকটাই পেয়ে যাবে তোমরা সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এখানে একটা কথা বলে রাখবো যে এই প্রত্যেকটা ক্লাস কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতেই প্রোভাইড করা হচ্ছে। কিন্তু তোমাদের যদি মনে হয় যে কিছু তোমরা ডোনেট করতে চাও, মানে স্পন্সর করতে চাও, তো দেখবে এই ক্লাসের নিচে জয়েন বাটন আছে এবং সেখানে মাত্র 29 টাকায় কিন্তু জয়েন হওয়ার জন্য সেখানে তোমাদের ডেডিকেটেড করা আছে। তো তোমরা এখানে যদি কারোর মনে হয় ডোনেট করতে চাও তো ডোনেট করতে পারো, এটা ম্যান্ডেটরি নয়। এবং যারা ডোনেট করছো তাদের জন্য স্পেশাল কিছু প্রোভাইড করা হবে এমনটা কিছু নাই। সবকটা ক্লাস এই চ্যানেলে যা প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু প্রোভাইড করা হচ্ছে। এটা জাস্ট তোমাদের ব্যাপার, তোমাদের মনে হলে করবে, না হলে করার দরকার নেই। এই যে দেখতে পাচ্ছ জয়েন বাটন আছে। আর বলবো ক্লাসটাকে, চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখবে। রেগুলার বেসিসে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকবে। তো আমরা দেখলাম কোন পর্যন্ত? ব্যবহারিক পর্যন্ত, মানে 8খানা দেখে নিয়েছি। এখনও বাকি আছে কটা? বাকি আছে 8, মানে 8খানা দেখেছি, এখনো 10টা বাকি আছে। তো লেখো 9 নম্বর দিয়ে, 9 নম্বর দিয়ে লেখো। লেখো কর্মান্তিক। কর্মান্তিক, কর্মান্তিকের কাজ কি? কর্মান্তিক হলেন শিল্পমন্ত্রী। শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী। এনার কাজ কি ছিল? বিভিন্ন শিল্পকে, ইন্ডাস্ট্রিকে কি পরীক্ষা নিরীক্ষণ করা আর কাজ ছিল এই কর্মান্তিকের। পরবর্তী লেখো 10 নম্বর দিয়ে লেখো মন্ত্রী পরিষদ অধ্যক্ষ। মন্ত্রী পরিষদ অধ্যক্ষ। মন্ত্রী পরিষদ অধ্যক্ষের কাজ কি ছিল? কাজ ছিল এই টোটাল মন্ত্রী পরিষদ ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেটার উপরে নজর রাখা, অর্থাৎ ইনি অধ্যক্ষেরই কাজ করতেন। নেক্সট লেখো দণ্ডপাল। দণ্ডপাল। দণ্ডপালের কাজ কি ছিল? দণ্ডপালের কাজ ছিল যে সেনাপতির ক্ষেত্রে কি বলেছি, যুদ্ধ বিভাগের তিনি প্রমুখ আধিকারিক ছিলেন। আর দণ্ডপাল ইনিও কিন্তু সৈন্যবাহিনীর সাথে যুক্ত, কিন্তু সৈন্যবাহিনীর যে ড্রেস লাগবে, যে বন্দুক লাগবে, যে জুতো লাগবে, যে ক্যাপ লাগবে, বা যে হেলমেট লাগবে, যে নাইট ভিশন ক্যামেরা লাগবে, মানে এখনকার সাথে রিলেট করাচ্ছি, এই সমস্ত জিনিস জোগাড় করে নিয়ে আসা, অর্থাৎ বলতে পারো যে সৈন্য সামগ্রী জোগাড় করা। সৈন্য সামগ্রী যিনি জোগাড় করতেন, সৈন্য সামগ্রী যিনি জোগাড় করতেন, সৈন্য সামগ্রী যিনি জোগাড় করতেন, তাকে বলা হতো কি? তাকে বলা হতো দণ্ডপাল। তাকে বলা হতো দণ্ডপাল। নেক্সট লেখো অন্তপাল। আচ্ছা, এখানে সেনা রিলেটেড আরেকটা আমি এখান থেকে একেবারে লিখিয়ে দিই, 12 নম্বর দিয়ে লেখো সেনানায়ক। কারণ পাশাপাশি থাকলে জিনিসটা মুখস্থ রাখতে সুবিধা হয়। লেখো সেনানায়ক। তোমরা পারলে সেনাপতি, দণ্ডপাল আর সেনানায়ক এই তিনটেকে পাশাপাশি লিখে রাখবে, কারণ এই তিনটেই কিন্তু সেনার সাথে রিলেটেড। সেনাপতি কি বলেছি? সেনাপতি একটু আগেই বলেছি যুদ্ধ বিভাগের ইনি হেড ছিলেন, প্রধান ছিলেন। যেমন এখন ধরতে পারো যে আর্মির জেনারেল, তারপর নেভির ধরতে পারো যিনি নেভির চিফ আছেন, তারপর এয়ারফোর্সের যিনি এয়ার চিফ মার্শাল আছেন, নেভির ক্ষেত্রে বলা হয় অ্যাডমিরাল। তো এনারা যারা আছেন এনারা হলেন কি সেনার প্রধান। দণ্ডপাল কি করছে? দণ্ডপাল এই সেনাদের যে সমস্ত আভূষণ লাগছে, যে সমস্ত জিনিস লাগছে, সেগুলো দণ্ডপাল কি করছে? জোগাড় করে আনছে। আর সেনানায়কের কাজ কি? সেনানায়ক কোনো যদি যুদ্ধ হয় তো সেনানায়কের কাজ হলো, চলো আগে বাড়ো, চলো ডাইনে মোড়। আচ্ছা, এই বাহিনী, এই যে আমার টুকরো মানে টুকরি বলা হয় হিন্দিতে, এই সেনা টুকরিকে 3টে ভাগে বিভক্ত হয়ে যাও এবং 3 দিক দিয়ে অ্যাটাক করো। ওখানে বোম মারো, ওখানে গুলি করো, ওখানে বোফোর্স কামান চালাও, ওখানে ব্রহ্মস মিসাইল ছাড়ো। তো এই যে সঞ্চালনটা করছে, এটা করছে কে? সেনানায়ক। তো সেনানায়ক কি করছে? যুদ্ধের সময় সেনার সঞ্চালন করছে। ওই আর্মির জেনারেল, এয়ারফোর্সের এয়ার চিফ মার্শাল আর নেভির অ্যাডমিরাল এরা কখনোই যুদ্ধক্ষেত্রে প্রেজেন্ট থাকবে না। এরা কি, এখন তোমরা জানো, এরা এসি রুমে বসে প্ল্যানিং করবে এবং সেই প্ল্যানিংটা এক্সিকিউট করাবে কার দ্বারা? এই সেনানায়কের দ্বারা। তো সেনানায়ক কি করছে? ফিল্ডে থেকে সেনার সঞ্চালন করে। লিখে রাখো, সেনার সঞ্চালন করে। তাহলে সেনার ব্যাপারে 3টে পদ ছিল, 3টে আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট লেখো দণ্ডপালের মতো শুনতে লাগে এবং এটাও কনফিউজ হয়ে যায় ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের, দণ্ডপাল এবং 13 নম্বর দিয়ে লেখো অন্তপাল। দণ্ডপাল এবং অন্তপাল। অন্তপালের কাজ কি? সীমাবর্তী দুর্গের রক্ষা করা। সীমাবর্তী দুর্গের রক্ষা করা। রক্ষা কে করছে? অন্তপাল রক্ষা করছে। এবং এই পাল রিলেটেড আরেকটা শব্দ আছে, সেটা হলো দুর্গপাল। এটাও ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু গুলিয়ে যায়। তো অন্তপালের কাজ কি? সীমাবর্তী বলতে কি?
সীমাবর্তী বলতে ধরো 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 কোনো রাজ্যের সীমানা হলো এরকম, এটা হলো টোটাল রাজ্যের সীমানা, এবং এই রাজ্যের সীমানার মধ্যে এখানে ধরো একদম বর্ডারে কোনো দুর্গ আছে, এই বর্ডারে দুর্গ আছে। তো এই বর্ডারে যে দুর্গ আছে এর যিনি রক্ষক হবেন তাকে বলবো কি, তাকে বলবো অন্তপাল। অন্ত, অন্ত মানে কি একদম অন্তিম পজিশন, অন্ত থেকে এইভাবে রিলেট করতে পারো, অন্ত মানে অন্তিম পজিশনে যিনি রক্ষক, তো অন্তপাল রক্ষা করবেন। আর এই সীমানার মধ্যে একদম মনে করো মিডিলে এর ভেতরে যে সমস্ত দুর্গগুলো আছে এইগুলোকে কে রক্ষা করবেন, এগুলোকে রক্ষা করবেন দুর্গপাল। দুর্গপাল, দুর্গপাল রক্ষা করবেন। তো দুর্গপালের কাজ কি? দুর্গ দুর্গপাল, দুর্গপালের কাজ কি? রাজ্যের অভ্যন্তরীণ দুর্গের রক্ষা করা। রাজ্যের রাজ্যের অভ্যন্তরীণ রাজ্যের অভ্যন্তরীণ দুর্গের রক্ষা করা হলো দুর্গপালের কাজ। তো এই দুজন ব্যক্তি কি করছে? দুর্গকে রক্ষা করছে। অন্তপাল, অন্ত থেকে মনে রাখো, অন্ত মানে অন্তিম, মানে একদম শেষে, মানে রাজ্যের সীমার শেষের দিকে যে সমস্ত দুর্গগুলো আছে তাকে রক্ষা করছে অন্তপাল। আর দুর্গপাল থেকেই বুঝতে পারছো ইনি কি করছে, দুর্গের রক্ষা করছে। কোথায়? রাজ্যের অভ্যন্তরীণ যে সমস্ত দুর্গগুলো আছে তাকে রক্ষা করছে কে? এই দুর্গপাল। নেক্সট 15 নম্বর দিয়ে লেখো কি কি হয়ে গেল এখানে দেখি। কর্মান্তিক, মন্ত্রী পরিষদ, দণ্ডপাল, সেনানায়ক, অন্তপাল, দুর্গপাল, পুলিশ, সেনাপতি, সন্নিধাতা, সম্রাট। আচ্ছা হ্যাঁ, সম্রাটটা হয়ে গেছে। নেক্সট লেখো এখান থেকে নাগরগ, নাগরাখপুর, নাগরাখ নাগরাখপুর এর কাজ কি ছিল? নগরের ইনি প্রমুখ আধিকারিক ছিলেন। নগরের ইনি প্রমুখ আধিকারিক, ইনি প্রমুখ আধিকারিক। তোমরা ফিরাদ হাকিমের সাথে রিলেট করতে পারো, মানে মেয়র, মেয়রের সাথে রিলেট করতে পারো। আধিকারিক ছিলেন, আধিকারিক। নগরের ইনি প্রমুখ কি ছিলেন? আধিকারিক ছিলেন। নাগরাখপুর, নাগরাখপুর। 16 নম্বর দিয়ে লেখো দোবরিক, দোবরিক, দোবরিক। দোবরিকের কাজ কি ছিল? দোবরিকের কাজ ছিল রাজা যে মহলে থাকতেন সেই মহলের দেখাশোনা করা। রাজার মহলের রাজার মহলের দেখাশোনা করত। এখনকার সাথে তোমরা রিলেট করতে পারো, সিআইএসএফ বলা হয়, সিআইএসএফ এর সাথে। সিআইএসএফ কি করে? দেখবে যে সমস্ত সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠান আছে তাদেরকে প্রোটেকশন প্রোভাইড করে কে? এই সিআইএসএফ। তো তখনকার দিনে কে ছিল? দোবরিক। দোবরিক কি করতো? রাজার মহলের দেখাশোনা করত। তাহলে মহল দেখাশোনা করার জন্য কি 3জন ব্যক্তির নাম পাচ্ছ। রাজার মহল দেখাশোনা করত দোবরিক, আর দুর্গ দেখাশোনা করার জন্য 2জন ব্যক্তি ছিল, অন্তপাল আর দুর্গপাল। বর্ডারের দিকে যারা তারা অন্তপাল, আর ও রাজ্যের অভ্যন্তরীণ যারা তাদেরকে বলা হতো কি? তাদেরকে বলা হতো দুর্গপাল। নেক্সট আর দুটো পদ বাকি আছে, দুটো তীর্থ বাকি আছে। লেখো 17 নম্বর দিয়ে, 17 নম্বর লেখো আন্তর্বাসিক, 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 আন্তর্বাসিক। আন্তর্বাসিক কি করত? আন্তর্বাসিক রানীর মহলের কি করত? রক্ষা করত। রানী যে মহলে থাকতো রানীর মহলের রক্ষা করত। এবং রানীর মহলে রক্ষা করার জন্য কি এরা ছেলে বা পুরুষ ছিল? না,
এই যে আন্তর্বাসিক, এরা কিন্তু ছেলে বা পুরুষ ছিল না। সাপোজ ধরো রাজা কোনো যুদ্ধ করতে গেছে, 1 মাস ধরে সেই যুদ্ধ চলছে, যদি এই আন্তর্বাসিক ছেলে হয় এবং এদিকে যদি রানী একা থাকে, তাহলে মানে কেলোর কীর্তি হয়ে যাবে, আশা করি বুঝতে পারছো। তো সেই কারণেই আন্তর্বাসিক হিসাবে কিন্তু কোনো ছেলে বা কোনো মেয়েকে এখানে কিন্তু অ্যাপয়েন্ট করা হতো না। এখানে মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট করা হতো না, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে ছেলেদের তুলনায় মহিলারা কিন্তু একটু শারীরিকভাবে স্ট্রং কম হয়। তো সেই কারণে যদি বাইরের কোনো রাজা বা বাইরের কোনো দুষ্কৃতী হামলা হতো, তাদের থেকে মহিলাদের অ্যাপয়েন্ট করলে তারা কিন্তু সেটাকে প্রোটেক্ট করতে পারবে না। তো সেই কারণে মহিলাদের অ্যাপয়েন্ট করা হতো না, আর পুরুষদের অ্যাপয়েন্টমেন্ট করা হতো না ওই ক্লিয়ার কীর্তির জন্য। তাহলে অ্যাপয়েন্ট করতো কাদের? অ্যাপয়েন্ট করা হতো এখানে ট্রান্সজেন্ডারদের অ্যাপয়েন্ট করা হতো, ট্রান্সজেন্ডার। এবং ট্রান্সজেন্ডারদের থেকে রানীর কোনো ভয়ের কারণ ছিল না, এবং ট্রান্সজেন্ডাররা জানো যে তারা কিন্তু শক্তিশালী হয়ে থাকে। তো এখানে অ্যাপয়েন্টমেন্ট করা হতো আন্তর্বাসিক হিসেবে কাদের? ট্রান্সজেন্ডারদের অ্যাপয়েন্ট করা হতো। নেক্সট এবং লাস্ট লেখো 18তম তীর্থ, তাকে বলা হতো কি? আটবিক। আটবিক 18তম নয়, আমি এটার জন্য ভেবো না যে 17তম অমুক ছিল, 18তম ছিল, আমি জাস্ট এটা সিরিয়াল নাম্বার হিসেবে বলছি। 18 নম্বর দিয়ে লেখো আটবিক। আটবিক কে ছিল? ফরেস্ট ডিপার্টমেন্টের মন্ত্রী, অর্থাৎ বন বিভাগের মন্ত্রী। বন বিভাগের মন্ত্রী, বন বিভাগের মন্ত্রী ছিল কে? আটবিক। তো এই ছিল কি 18টা তীর্থ মৌর্যকালীন টাইম পিরিয়ডে। এবার দেখব যে মৌর্যকালীন সময়ে যে আর্থিক ব্যবস্থা কেমন ছিল। তো নেক্সট হেডিং করো মৌর্যকালীন আর্থিক ব্যবস্থা। নেক্সট হেডিং করো মৌর্যকালীন। আচ্ছা, যদি তোমাদের কারোর লেখা মিস হয়ে যায়, তাহলে তাদেরকে একটা কথা বলবো, এই ক্লাস শেষ হওয়ার পর ভিডিও কিন্তু তোমাদের রেকর্ডেড ফরম্যাটে থেকে যায়। তো রেকর্ডেড হিসেবে ক্লাস দেখে নিতে পারো, সেখানে ভিডিও পজ করেও তোমরা দেখে নিতে পারো, অথবা এই যে ক্লাস দেখতে পাচ্ছ এর যে স্ক্রিন পিডিএফ, মানে যেমনটা আমি লিখছি তেমন স্ক্রিন পিডিএফ কিন্তু প্রোভাইড করা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। কিভাবে জয়েন হতে পারবে? এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করবে, তার মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক দেওয়া আছে, সেটার উপরে ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। মানে সেখানে একটা তোমাদের রিকোয়েস্ট চলে আসবে, তারপর আমরা অ্যাকসেপ্ট করে নিলে তোমরা সেখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ, এতদিন যা যা ক্লাস হয়েছে সেই ক্লাসগুলো, আজ যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু সেখানে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। তো সেখান থেকে তোমরা পিডিএফগুলো দেখে নিতে পারো। তো মৌর্যকালীন আর্থিক ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। তো মৌর্যকালীন আর্থিক ব্যবস্থা কেমন ছিল? তো এই সময়ের অর্থ ব্যবস্থার মুখ্য যে আধার ছিল, মুখ্য আধার অর্থ ব্যবস্থার, আচ্ছা এখানে লেখো অর্থ ব্যবস্থার মুখ্য আধার কি ছিল? অর্থ ব্যবস্থার মুখ্য আধার ছিল কৃষি, পশুপালন এবং ছিল ফ্যাক্টরি, কারখানা। কি কি ছিল? ছিল কৃষি, পশুপালন ও কলকারখানা। কারখানা বলতে আবার ভেবো না যে চারিদিকে ধোঁয়ায় ধোঁয়া, আশা করি বুঝতে পারছো। কারখানা। তো অর্থব্যবস্থার মুখ্য আধার কি ছিল? কৃষি, পশুপালন এবং কারখানা। এছাড়া এই মৌর্যকালীন টাইমে যে সরকারি যে সমস্ত জায়গা ছিল, যে সমস্ত ভূমি ছিল, তাদেরকে কি বলা হতো? বলা হতো সীতাভূমি। কি বলা হতো? মৌর্যকালীন টাইমে সরকারি ভূমিকে বলা হতো, কি বলা হতো? সীতাভূমি বলা হতো। সরকারি ভূমিকে কি বলা হতো? সীতাভূমি। সরকারি ভূমিকে কি বলা হতো? সীতাভূমি বলা হতো।
এছাড়া মৌর্যকালে কিন্তু কাঠের কিলা এবং লৌহ মানে লোহা উৎকৃষ্ট মানের ছিল। এছাড়া এই টাইম পিরিয়ডে কিন্তু ট্যাক্সেস ব্যবস্থা ছিল। ট্যাক্স অর্থাৎ কর ব্যবস্থা। কি ছিল? কর ব্যবস্থা। কর অর্থাৎ ট্যাক্স সিস্টেম। ট্যাক্স সিস্টেম কত প্রকার ছিল? 4 প্রকার ট্যাক্স সিস্টেমের ব্যাপারে কিন্তু জানা গিয়েছে। সেই 4 প্রকার ট্যাক্স কি কি এখান থেকে পরপর দেখো। ফার্স্ট লেখো ভাগ। ভাগ। সেকেন্ড লেখো সীতা। 3 নম্বর লেখো বলি। বলি। এবং 4 নম্বর লেখো হিরণ্যকর। হিরণ্যকর। তাহলে ট্যাক্সের সিস্টেম কি কি ছিল? ভাগ, সীতা, বলি এবং হিরণ্যকর। এগুলো কি কি? তো ভাগ বলতে কি? ভাগ বলতে কৃষকের দ্বারা যে সমস্ত চাষবাস করা হতো, যে সমস্ত কৃষি উপাদান হতো, সেই উপাদানের ওপর দেওয়া ট্যাক্স। তো লিখে রাখো, কৃষকের দ্বারা কৃষি উৎপাদনের ওপর কৃষি উৎপাদনের ওপর দেওয়া কর বা দেওয়া ট্যাক্স কে বলা হতো কি? ভাগ। বলা হতো। সীতা ট্যাক্স কেন দেওয়া হতো? তো যে সমস্ত রাজকীয় এলাকা ছিল, রাজকীয় এবং যে সমস্ত বন্যভূমি, এই বন্যভূমি এবং রাজকীয় ভূমি থেকে প্রাপ্ত ট্যাক্স। বন্যভূমি বন্যভূমি থেকে প্রাপ্ত কর, প্রাপ্ত ট্যাক্সকে বলা হতো কি? প্রাপ্ত আয়ের ওপর যে ট্যাক্স, তাকে বলা হতো কি? তাকে বলা হতো সীতা। প্রাপ্ত, এখানে লিখে রাখো, প্রাপ্ত আয়ের ওপর কর। প্রাপ্ত আয়ের ওপর ট্যাক্স অর্থাৎ কর। অর্থাৎ এই বন্যভূমি থেকে ধরো কোনো গাছ সেখানে আছে, কোনো ঔষধি গাছ আছে, সেটা বিক্রি হলো, বা কোনো গাছ শুকিয়ে গেল, সেই গাছটার যে কাঠ সেগুলো বিক্রি করা হলো। তো সেখান থেকে যে ইনকাম হচ্ছে তার উপরে যে ট্যাক্সটা লাগানো হচ্ছে তাকে বলা হচ্ছে কি? তাকে বলা হচ্ছে সীতা। বলি, এটা কোন প্রকার ট্যাক্স? তো এটা এক প্রকার ভূ রাজস্ব ট্যাক্স। এটা এক প্রকার ভূ রাজস্ব ট্যাক্স। এখনকার দিনে তোমরা রিলেট করতে পারো যে খাজনা যেটা দেওয়া হয় সেটা ভূ রাজস্ব কর। এটা এক প্রকার কি? ভূ রাজস্ব কর। এখানে বস্তুকে কি করা হতো? উপহার হিসাবে দেওয়া হতো। আর হিরণ্য ট্যাক্স কি? হিরণ্যকর হলো কি? নকদ কর। নকদ কর হলো কি? হিরণ্য ট্যাক্স। তো ট্যাক্সের সিস্টেম কি কি ছিল? ভাগ, সীতা, বলি অ্যান্ড হিরণ্য কর। এগুলো ছিল মৌর্যকালীন টাইম পিরিয়ডে সেখানকার আর্থিক ব্যবস্থার ট্যাক্সেস সিস্টেম। নেক্সট এবার দেখবো যে মৌর্যকালীন যে বাস্তুকলা যেগুলো ছিল, এই টাইমে কি কি জিনিস তৈরি হয়েছে, মানে কি কি ইম্পর্টেন্ট জিনিস তৈরি হয়েছে। তো লেখো মৌর্যকালীন প্রমুখ। এখান থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তোমাদের আসে, যখন বলবো তখন রিলেট করতে পারবে। মৌর্যকালীন প্রমুখ বাস্তুকলা। মৌর্যকালীন প্রমুখ বাস্তুকলা। মৌর্যকালীন কি? প্রমুখ বাস্তুকলা। তো মৌর্যকালে একটুখানি আগেই বলছিলাম যে এখানে কিন্তু প্রচুর কাঠের জিনিস পাওয়া গিয়েছে। তো কাঠের ভবন বা কাঠের দুর্গ, কাঠের
ভবন মানে কি? ভবন মানে আমরা জানি বাড়ি, কাঠের ভবন বা কাঠের দুর্গ বা যাকেই বলা হয় কাঠের কিলা ইত্যাদি জিনিস এখানে প্রচুর পরিমাণে কিন্তু পাওয়া গিয়েছে। এছাড়া এই মৌর্যকালে মধ্যপ্রদেশে অশোকের টাইমে অশোক কি করছে? অশোক মধ্যপ্রদেশে, মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশের সাঁচি নামক স্থানে কি করছে? একটা স্তম্ভ বানাচ্ছে, যেটা কি নামে পরিচিত? সাঁচির স্তূপ নামে পরিচিত। সাঁচির স্তূপ, সাঁচির স্তূপ বানায়, সাঁচির স্তূপ বানায়, সাঁচির স্তূপ। এবং কোশ্চেন দেয়, তোমরা রিলেট করতে পারবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে থাকলে, যে সাঁচির স্তূপ কে নির্মাণ করেছিলেন? তো সাঁচির স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক নির্মাণ করে। এবং এই সাঁচির স্তূপটা হলো কিন্তু ভারতের সব থেকে বড় স্তূপ। তো কোশ্চেন দিতে পারে যে সব থেকে ভারতের বড় স্তূপ কোনটি? তো মনে রাখবে সাঁচির স্তূপ। ভারতের সব থেকে বড় স্তূপ, সব থেকে বড় স্তূপ কোনটি? সব থেকে বড় স্তূপ হলো এই সাঁচির স্তূপ। এছাড়া অশোক আরো একটা কাজ করেছিলেন, ইনি মধ্যপ্রদেশে সাঁচির স্তূপ বানিয়েছিলেন। এর পাশাপাশি সম্রাট অশোক উত্তরপ্রদেশে, ইউপিতে, শর্টে লিখছি উত্তরপ্রদেশ, ইউপির কোথায়? ইউপির সারনাথ জায়গাতে, এই সারনাথে ইনি কি করছেন? সারনাথে ইনি অশোক স্তম্ভ বানাচ্ছেন। কি বানাচ্ছেন? অশোক স্তম্ভ। সারনাথে অশোক স্তম্ভ বানান। সারনাথে তিনি অশোক স্তম্ভ বানান। এই অশোক স্তম্ভটা কেমন? এই অশোক স্তম্ভটা 4টি পাথরের বাঘ এক জায়গায় রাখা আছে। কি করা আছে? 4টি পাথরের বাঘ, 4টি পাথরের বাঘ। এখনকার দিনে যে অশোক স্তম্ভ তোমরা দেখো, 4টি পাথরের বাঘ এক জায়গায় আছে। কি আছে? এক জায়গায়, 4টে পাথরের বাঘ এক জায়গায় আছে। তো এখনকার দিনে যে অশোক স্তম্ভ দেখো, সেই অশোক স্তম্ভটাই কে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন? এই সম্রাট অশোক। কোথায়? উত্তরপ্রদেশের সারনাথে। এবং এখনকার অশোক স্তম্ভ যখন স্ট্যাম্প দেখবে বা কোনো আইপিএস এর যখন ব্যাচ আছে, কাঁধে যে ব্যাচ লাগানো হয়, সেখানে দেখবে অশোক স্তম্ভ লাগানো থাকে। তো সেখানে দেখবে অশোক স্তম্ভে 3টে বাঘের মুখ দেখতে পাওয়া যায়। তো কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু 4টে বাঘের মুখ, সেখানে 3টে বাঘের মুখ দেখতে পাওয়া যায়। একটা কি হয়? একটা কিন্তু পিছনের দিকে থাকে, সেই কারণে সেই পিছনের দিকটা দেখতে পাওয়া যায় না। তো অশোক স্তম্ভে কটা বাঘ থাকে যদি কোশ্চেন আসে, তো মনে রাখবে 4টে বাঘের মুখ থাকে। এবং এর পাশাপাশি এই অশোক স্তম্ভের নিচে তিনি একটা জিনিস লিখে যাচ্ছেন দেবনাগরী ভাষায়। কোন ভাষাতে? দেবনাগরী। এক্সামে কোশ্চেন দিয়েছিল, কোশ্চেন পরে বলছি। দেবনাগরী ভাষাতে তিনি লিখছেন। কি লিখছেন দেবনাগরী ভাষাতে? দেবনাগরী ভাষাতে লিখছেন সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে। তো এক্সামে কোশ্চেন দিয়েছিল অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে লিখেছেন অশোক। তো তিনি সেটা কোন ল্যাঙ্গুয়েজে লিখেছেন? তো অ্যান্সার কি হবে? দেবনাগরী ভাষাতে তিনি কিন্তু লিখেছেন। অর্থাৎ এর থেকে বোঝা যায় কি? এর থেকে বোঝা যায় অশোক ছিলেন কিন্তু অহিংসার প্রতীক। সত্যমেব জয়তে, এর থেকে কি বোঝা যায়? অশোক ছিলেন অহিংসার প্রতীক। এবং এই অশোক স্তম্ভই এখন ভারতের রাষ্ট্রীয় চিহ্ন। ভারতের রাষ্ট্রীয় চিহ্ন কি? ভারতের রাষ্ট্রীয় চিহ্ন এখনকার, ভারতের রাষ্ট্রীয় চিহ্ন কোনটি? ভারতের রাষ্ট্রীয় চিহ্ন হলো এই অশোক স্তম্ভ। এছাড়া মৌর্যকালীন টাইম পিরিয়ডে বাস্তুকলার মধ্যে রিলেট করতে পারো, সেই টাইমে কিন্তু পাথরের বিভিন্ন কলাকৃতিও কিন্তু পাওয়া গিয়েছে। যেমন বর্তমানে বিহারের রাজধানী পাটনার দিদারগঞ্জ থেকে সেই পাথরের বিভিন্ন ধরনের মূর্তি পাওয়া যায়। যেমন
এটাকে বলা হয়, যে মূর্তিগুলো পাওয়া যায় একে বলা হয় কি যক্ষিণী, যক্ষিণী মূর্তি। যক্ষিণী, যক্ষিণী মূর্তি। যক্ষিণী মূর্তি কি প্রকার মূর্তি? পাথরের মূর্তি। এটি এক প্রকার পাথরের মূর্তি। এছাড়া অশোকের অভিলেখ বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেলেও পাটলিপুত্র থেকে কিন্তু কোনো অশোকের অভিলেখ পাওয়া যায়নি। তো এটা লিখে রাখতে পারো, অশোকের কোনো অভিলেখ, অশোকের কোনো, গতকাল লেখানো উচিত ছিল এটা, অশোকের কোনো অভিলেখ পাটলিপুত্র থেকে পাওয়া যায়নি। অশোকের কোনো অভিলেখ পাটলিপুত্র থেকে পাওয়া যায়নি, মানে যে এখানে তিনি রাজত্ব করেছিলেন সেখান থেকে পাওয়া যায়নি, পাওয়া যায়নি। ধরো তোমার বাড়িতে কোনো বিবাহর অনুষ্ঠান আছে, বিয়ের অনুষ্ঠান আছে, বা কোনো অন্নপ্রাশন আছে, কোনো অনুষ্ঠান আছে, তো বাড়ির লোকদের কি ওই যে পত্র দ্বারা নিমন্ত্রণ যেটা বলে, সেই পত্র দ্বারা বাড়ির লোকদের নিমন্ত্রণ করে না। বাড়ির লোকরা সবাই জানে, এবং ধরো তোমার কাকা জ্যাঠা তোমার একদম পাশেই থাকে, তাদেরকে মুখে বলে দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে বলছি, ব্যতিক্রম তো সব জায়গায় থাকে। তো তেমনি অশোক যেখানে রাজত্ব করতো, তো অভিলেখ লেখার কি দরকার, অশোক যে বানিয়ে দিত সেগুলো, সেই বাণীগুলো সেখানে অটোমেটিক প্রচার হয়ে যেত। যেখানে অশোক প্রায় যেতে পারতো না, সেই সমস্ত জায়গায় এই সমস্ত অভিলেখ, স্তম্ভলেখ, শিলালেখ, গুম্ফা লেখ ইত্যাদি তিনি সেখানে লিখেছেন। এরপর আমরা এখান থেকে দেখব যে মৌর্যকালীন যে সংগঠন ছিল, 3 প্রকার সংগঠন ছিল, সেই সংগঠনগুলো কি কি। তো নেক্সট হেডিং করো মৌর্যকালীন সংগঠন। মৌর্যকালীন, মৌর্যকালীন বিভিন্ন সংগঠন, মৌর্যকালীন বিভিন্ন যে সংগঠন ছিল, বিভিন্ন সংগঠন। মৌর্যকালীন সংগঠন মূলত 3টে আছে। একটা প্রথমকে বলা হয়, একটা লেখো শ্রেণী, শ্রেণী। সেকেন্ডলি লেখো নিগম, নিগম, এবং 3 নম্বর দিয়ে লেখো স্বার্থবাহ, স্বার্থবাহ। তো শ্রেণী, নিগম এবং স্বার্থবাহ এগুলো কিসের সংগঠন? তো শ্রেণী তালবুস্যা থেকে শিল্প, শিল্প, শিল্পের সংগঠন, শিল্পের সংগঠন হলো এটা, শিল্পের সংগঠন। নিগম, নিগম হলো যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, ব্যবসায়ীদের সংগঠন, ব্যবসায়ী, ব্যবসায়ীদের সংগঠন। আর স্বার্থবাহ বলা হতো যে সমস্ত কাফিলা ছিল, কাফিলাদের সংগঠন, কাফিলাদের সংগঠন। তো এই 3 প্রকার সংগঠন ছিল মৌর্যকালীন টাইম পিরিয়ডে, শ্রেণী, নিগম এবং ছিল কি, শ্রেণী, নিগম এবং স্বার্থবাহ, শ্রেণী, নিগম এবং স্বার্থবাহ। এবার দেখবো মৌর্যকালীন টাইম পিরিয়ডে যে সমস্ত মুদ্রা বা সিক্কা প্রচলন ছিল, সেই মুদ্রা বা সিক্কাগুলো কি কি। মৌর্যকালীন, নেক্সট হেডিং করো মৌর্যকালীন, মৌর্যকালীন মুদ্রা ও সিক্কা, মৌর্যকালীন মুদ্রা বা সিক্কা। মৌর্যকালীন মুদ্রা বা সিক্কা। তো মৌর্যকালীন মুদ্রা বা সিক্কা কি কি ছিল? ছিল স্বর্ণ এবং নিস্ক, স্বর্ণ, স্বর্ণ এবং নিস্ক, স্বর্ণ এবং নিস্ক। স্বর্ণ এবং নিস্ক নাম থেকেই বুঝতে পারছো এটা কি প্রকার সিক্কা। এটা হলো সোনার সিক্কা, সোনার, এটা হলো সোনার সিক্কা, সোনার কয়েন, সোনার সিক্কা। নেক্সট লেখো
নেক্সট লেখো মাসাক। নেক্সট লেখো মাসাক। মাসাক। মাসাক এটা কি প্রকার? মাসাক হলো তামার, কপারের শিক্ষা, তামার শিক্ষা। তামার শিক্ষা ছিল মাসাক। নেক্সট 3 নম্বর দিয়ে লেখো কাকনি। কাকনি। কাকনি ছিল, এটাও কিন্তু তামার শিক্ষা, কিন্তু মাসাক ছিল বড়, এটা ছিল ছোট। তো লিখে রাখো, এটি তামার ছোট শিক্ষা, এটি তামার ছোট শিক্ষা, তামার ছোট শিক্ষা। যেমন রিলেট করতে পারো এখনকার ওই 1 টাকার কয়েনের সাথে, বড় 1 টাকার কয়েন, ছোট 1 টাকার কয়েন, অনেক জায়গায় আবার নেয় না শুনেছি। 4 নম্বর দিয়ে লেখো পণ। লেখো কার্ষপণ। পণ যেটা পড়াচ্ছিলাম, যখন তীর্থ পড়াচ্ছিলাম তা বেতন পড়ানোর সময়, পণ, কার্ষপণ, বা লেখো ধরন, বা রূপ, রৌপ্য রূপ, রৌপ্য, রৌপ্য রূপ, এগুলো প্রত্যেকটাই কি রূপোর তৈরি শিক্ষা। তো লিখে রাখো রূপোর শিক্ষা, রূপোর কয়েন, রূপোর কয়েন, রূপোর শিক্ষা। তাহলে মৌর্যকালীন টাইম পিরিয়ডে 3 প্রকার শিক্ষা পাওয়া যেত। সোনার শিক্ষা কোনটা কোনটা? স্বর্ণ অ্যান্ড নিষ্ক। তামার শিক্ষা দুটো আছে, বড়টা হলো মাস্ক আর ছোট গুলোকে বলা হয় কাকনি। আর রূপোর শিক্ষা হলো পণ, কার্ষপণ, ধরন অ্যান্ড রূপকথা। তো এরপর ধীরে ধীরে কি হচ্ছে, এবার মৌর্য যে শাসন ব্যবস্থা তার এবার ধীরে ধীরে পতন হবে। এবার নেক্সট যে ডাইনেস্টি, সেই ডাইনেস্টি আসবে। তো কিভাবে পতন হচ্ছে? তো 232 খ্রিস্টপূর্বাব্দে, 232 খ্রিস্টপূর্বাব্দ, 232 বিসিতে অশোক মারা যাচ্ছে, সম্রাট অশোক মারা যাচ্ছে। অশোকের কি হচ্ছে? অশোকের মৃত্যু হচ্ছে। কত সালে? এক্সামে কোশ্চেন দেয় 232 খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের মৃত্যু হচ্ছে। এবং সম্রাট অশোকের যেই মারা যাচ্ছে, এর পরবর্তী শাসক হিসাবে বসছে কে? যুবরাজ বসবে, মানে অশোকের ছেলে বসবে। অশোকের ছেলেকে, অশোকের ছেলে হলো কুণাল, কুণাল বসছে। এবং এই কুণাল ছিল কিন্তু অযোগ্য। কুণাল বলে না, অশোকের পরবর্তী যে সমস্ত শাসকরা বসেছে তার উত্তরাধিকারীরা কিন্তু অযোগ্য ছিল, যোগ্য ছিল না। তো মৌর্য বংশের, এখান থেকে ডাইরেক্টলি কোশ্চেন দেয়, মৌর্য বংশের লাস্ট শাসক কে? তো হেডিং করতে পারো অন্তিম মৌর্য শাসক, অন্তিম, অন্তিম মৌর্য শাসক, অন্তিম মৌর্য শাসক। কে ছিলেন অন্তিম মৌর্য শাসক? তো অন্তিম মৌর্য শাসক ছিলেন বৃহদ্রথ। বৃহদ্রথ, বৃহদ্রথ ছিলেন একদম লাস্ট মৌর্য ডাইনেস্টির শাসক, যিনি খুব কমজোর এবং অযোগ্য শাসন ছিলেন। এবং এই বৃহদ্রথের শাসনকালে কি হচ্ছে, কলিঙ্গ যেটা অশোক জয়লাভ করেছিল, সেই কলিঙ্গকে আবার ছাড়িয়ে নিয়ে যাচ্ছে আরেকটা রাজ্য, আরেকটা শাসক, যিনি ছিলেন কি কলিঙ্গের রাজা। কে? কলিঙ্গের রাজা, লিখে রাখো। এই বৃহদ্রথের টাইমে কলিঙ্গের রাজা, তার নাম কি? খারবেল। খারবেল। এই খারবেলকে কি করছে? মগধের থেকে আলাদা করে নিচ্ছে, মগধের থেকে স্বাধীন করে নিচ্ছে। কারণ অযোগ্য শাসক ছিল, এবার যে যার মতো বেরিয়ে যাচ্ছে, মগধের থেকে আলাদা আলাদা হয়। খারবেল কি করছে? কলিঙ্গ রাজা খারবেল এই বৃহদ্রথের টাইম পিরিয়ডে মগধের থেকে, কলিঙ্গ রাজা খারবেলকে মগধের থেকে, কলিঙ্গ রাজা খারবেল
মগধের থেকে আলাদা, মগধের থেকে কলিঙ্গকে আলাদা করে, মগধের থেকে কলিঙ্গকে আলাদা করে, কলিঙ্গকে সেপারেট করে, আলাদা করে। এবং ইনি যেহেতু ছিলেন মানে অযোগ্য শাসক ছিলেন বৃহদ্রথ, তো এনার টাইম পিরিয়ডে একজন সেনাপতি ছিলেন, ব্রাহ্মণ সেনাপতি। ব্রাহ্মণ মানে সে একদম ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ সেনাপতি। ব্রাহ্মণরা তোমরা শুনেছো যে ব্রাহ্মণরা অনেক ব্রাহ্মণরা আছে মাছ মাংস খায় না, একদম নিরামিষ থাকে, কোনো সমাজে অসৎ কাজ করে না, মার্ডার তো দূরে যাক। তো এই ব্রাহ্মণ সেনাপতি কি করছে, বৃহদ্রথকে মার্ডার করছে, হত্যা করছে। তার মানে ইতিহাস কি সাক্ষী দিচ্ছে, ব্রাহ্মণরাও যদি ক্ষমতা মানে পয়সা থাকলেই, দেখবে এখনকার টাইম পিরিয়ডে ম্যাক্সিমাম 90% যে ঝামেলা হয়, 90% বলবো না, মানে 100% এবং 70% ঝামেলা হয় জমি জায়গা নিয়ে। আর বাকি 20% হয় ওই মানে ওয়াইফ বা হচ্ছে হাজব্যান্ড, এদের মধ্যে ঝামেলা হয়। আর বাকি 10% ওই চুরি ডাকাতি, এটা আলতু ফালতু। তো মানে পয়সা এমন একটা জিনিস, টাকা পয়সা এমন একটা জিনিস যেটা কিন্তু যদি কারোর কাছে বেশি থাকে, তো মানে বেশি থাকে বা বেশি সে দেখায় সবাইকে, থাকে তো অনেকের কাছে, যেমন আম্বানির কাছে আছে, তা আম্বানিকে কেউ মার্ডার করবে? কিন্তু বেশি অতিরিক্ত দেখাতে গেলে সে কিন্তু হয়ে যাবে মার্ডার। তো এই ব্রাহ্মণ সেনাপতি মার্ডার করে দিচ্ছে কাকে, মেরে দিচ্ছে বৃহদ্রথকে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে পয়সার জন্য ব্রাহ্মণ হোক আর যাই হোক না কেন সে কিন্তু মার্ডার করছে। তো সেই ব্রাহ্মণ সেনাপতিকে নাম কি, পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ, পুষ্যমিত্র শুঙ্গ। এই পুষ্যমিত্র শুঙ্গ বৃহদ্রথকে হত্যা করে ইনি প্রতিষ্ঠা করছেন কি, ইনি প্রতিষ্ঠা করছেন নতুন একটা ডাইনেস্টি, যার নাম কি, যার নাম হলো শুঙ্গ বংশ, শুঙ্গ বংশ, শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন, শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন। এবং কবে হত্যা করছেন এই বৃহদ্রথকে, বৃহদ্রথকে হত্যা করছেন 184 খ্রিস্টপূর্বাব্দে এই বৃহদ্রথকে হত্যা করছেন এবং শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করে দিচ্ছেন। এবং এই শুঙ্গ বংশ 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে 75 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তারা কিন্তু রাজত্ব করেছিল। এই শুঙ্গ বংশের পরবর্তী আরও বিভিন্ন শাসক আসবে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব নেক্সট ক্লাস, পরের দিনের ক্লাসে। তো আজকের ক্লাসে আশা করি যেগুলো পড়ানো হয়েছে সব ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি যেগুলো পড়িয়েছি সব ক্লিয়ার হয়েছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।